গঠন ছিল, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অথবা জগন্নাথে সে কেন রাজনীতি করতে পারবে না? ছাত্রদল কি আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হয়ে গিয়েছিল? সে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল মিটিং করতে পারবে না? তাকে কেন নাই করে দিতে হবে? আপনি যখন একটা রাজনৈতিক শক্তিকে নাই করে দিতে চাইবেন, তখন সে বাঁচার জন্য তো তরিকা বেছে নেবে। এটা খুবই নরমাল একটা ব্যাপার। আপনি নিয়েছিলেন বাঁচার জন্য তরিকা বেছে নিয়েছিলেন? না, সবাই, আমার মতো তো সবাই নাই, বাট বাকিরা তো নিয়েছে। কিন্তু ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা যখন এই ছাত্রদের নিয়ে কথা বলছি এবং ক্যাম্পাস নিয়ে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস নিয়ে কথা বলছি, সেখানে গণরুমে টর্চারের কথা আমরা জানি, কিন্তু এটা একটা ভয়ানক তথ্য কি নয় যে সেই গণরুমে টর্চার করতো যারা, তারাই পরবর্তীতে দেখা গেল যে শিবিরের সাথে জড়িত ছিল এবং তারা তাদেরই সহপাঠী ভাই এবং একই দলের সাথী ভাই বিরুদ্ধে এই ধরনের ফৌজদারি অপরাধ পলিটিক্যাল ক্রাইসিসের সাথে মিলায় দেখা যাবে না। না না, কাউকে যদি কেউ মারধর করে, এটা একটা ফৌজদারি অপরাধ, অন্যায় কাজ, তাকে আইনের আওতায় এনে সাজা দিতে হবে, এটা হলো বাস্তবতা। কিন্তু গত 16 বছর কি আমরা দেখি নাই ছাত্রলীগ, ছাত্রদল, শিবির ধরে ধরে পিটায়ে আধামরা করে তারপরে শাহবাগ থানায় দিয়ে আসছে? ছাত্রলীগকে কে বলেছে, কয়দিন বলেছে? আপনি এই অপরায়ণের রাজনীতিটা কেন তৈরি করছেন? আজকে দেখতে পারতেছি পরিবেশ পরিষদ যখন মিটিং ডাকে, ছাত্রদল বলছে শিবির ওই মিটিংয়ে থাকলে আমি যাব না, বাম সংগঠনগুলো বলছে শিবির থাকলে আমি ওই মিটিংয়ে যাব না। তাহলে আপনি একটা গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতিটা হইল কোথায়? আচ্ছা, তাহলে এই অপরায়ণের রাজনীতির জন্যই এইভাবে সুপ্ত থাকা এবং পরিচয় গোপন করে থাকা, এই সংকটগুলো এইভাবে তৈরি হয়েছে। কিন্তু আমরা শুনছি যে শুধুমাত্র ইউনিভার্সিটিতে না, এমনকি প্রশাসনেও এই জিনিসটা হয়েছে, যে কারো জামাতের প্রতি সমর্থন থাকলে বা অতীতে জামাতের রাজনীতি করে থাকলে তার পরিচয় এখন সাডেনলি সব আমলারা বিএনপি হয়ে গেছে না, আমরা জানি না। গোপন করেছে। গত 16 বছর যে আমলারা আওয়ামী লীগের পা চাটছে, যারা অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান হয়ে গেছিল, তারা এখন বিএনপি হয়ে গেছে না রাতারাতি। আমরা জানি না বিএনপির কোন নেতাকে কত টাকা ঘুষ দিয়ে তারা এসপি ডিসি হইতেছে, এই গল্প আমরা জানি না। তাহলে প্রশ্ন হচ্ছে শিবিরকে এইটা একভাবে এক্সক্লুসিভলি করা মানে হচ্ছে এটা দিল্লির বয়ানের ভিতরে আমরা ঢুকে যাওয়া। আমরা যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমাদেরকে নির্মোহভাবে এগুলো আলোচনা করতে হবে সবাইকে। সমস্যাটা গণতান্ত্রিক মূল্যবোধের কারণে। ঠিক আছে, এখানে শিবিরের সমস্যা না। ঠিক আছে, কিন্তু আমি রুমিনকে এখানটায় রুমিনকে আমি জিজ্ঞেস করব, সময় দেব, কিন্তু তার আগে আমি একটি প্রশ্ন রাখতে চাই ব্যারিস্টার সুজন ফুয়াদ আপনার জন্য। সেটা হচ্ছে যে কোনো কিছু শিবিরের এগেইনস্টে বললে সেটাই কি ভারতের বয়ান হবে কিনা, সেই প্রশ্নটা রাখলাম। গণ অভ্যুত্থানের বিপক্ষে যে কোনো বক্তব্য আসলে আমাকে এটা ক্রিটিক করতে হবে যে এইটা আমাদের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে একজনের বিরুদ্ধে আরেকজনকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে কিনা। কারণ এই গণ অভ্যুত্থানে ছাত্রদলও জীবন দিয়েছে, শিবিরও জীবন দিয়েছে, বিএনপিও জীবন দিয়েছে, হেফাজত, জামাত, এনসিপি সবাই জীবন দিয়েছে। কিন্তু আমরা যেটা রুমিন যেটা বললো যে ছাত্রদলের বিরুদ্ধে, আপনিও বলেছেন অপরায়ণের রাজনীতির শিকার তো ছাত্রদলও হয়েছে, তো ছাত্রদল কিন্তু আবার আওয়ামী লীগ হয়েছে, সেই উদাহরণ আমি বহু ঘটনা জানি। ছাত্রদলের ছেলেপেলেরা ছাত্রলীগের কমিটিতে গেছে, আবার রিসেন্টলিও তো ছাত্রলীগ করা ছেলেপেলে পদস্থানে তারা ছাত্রদলের কমিটিতে আসছে না, সমালোচনা হচ্ছে না, বহিষ্কার করেছে। আপনারা তাহলে যারা ছাত্রদলের ছেলেপেলে ছাত্রলীগ করেছে এবং আবার ফিরে আসছে, তাদের গ্রহণ করছেন কেন? দেখুন, তারা তো আর পরিচয় দিয়ে বলছে না যে আমি ছাত্রলীগ করতাম, এখন ছাত্রদল করতে চাই। বিষয়টা তো আসলে এরকম না। আমাদের রাজনীতির গোড়ার যে সমস্যা, আমি ফুয়াদ ভাইয়ের সাথে অনেকাংশে একমত যে আদার্স করে দেওয়া, অন্য করে দেয়া, অপর করে দেওয়া, অ্যাজ ইফ এমন একটা কালচার 15 বছরে তৈরি হয়েছিল যে যদি আপনি আওয়ামী লীগ না করেন, সেটা হার্ডকোর আওয়ামী লীগ হতে পারে, সফট আওয়ামী লীগ হতে পারে, মিডিয়াম আওয়ামী লীগ হতে পারে, যে কোনো ফরম্যাটেই হোক আপনাকে আওয়ামী লীগের ওই খোলসের ভেতর, বয়ানের ভেতর থেকে কাজ করতে হবে। এবং যদি আপনি সেটার সঙ্গে ফিট ইন করে কাজ করতে পারেন, তখনই কেবলমাত্র বাংলাদেশের নাগরিক হিসেবে ন্যূনতম যেই অধিকারগুলো আপনার ভোগ করার কথা, সেগুলো আপনি ভোগ করতে পারবেন। এর বাইরে আপনি যদি আওয়ামী লীগের বয়ানকে চ্যালেঞ্জ করেন, আওয়ামী লীগের ন্যারেটিভের বিরুদ্ধে দাঁড়ান, আওয়ামী লীগের রাজনীতির সমালোচনা করেন, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন, আপনাকে জীবন দেওয়া থেকে শুরু করে জেল জুলুম পর্যন্ত যে কোনো ধরনের কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে। সো এই যে একটা ভীতি তৈরি করে দেয়া, এবং 15 বছর কিন্তু অনেক লম্বা সময়। আমরা চট করে বলে ফেলি 15 বছর, বা 15 বছর ইজ আ লং টাইম। যে ছেলেটার জন্ম হয়েছে সে এখন কিশোর, সে তারুণ্যের দিকে যাত্রা করেছে। সো 15 বছরে যখন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে জিনিসটা প্রথিত হয়ে যায় যে তুমি
সরকারি বয়ানের বাইরে, সরকারি দলের বয়ানের বাইরে যদি ভিন্ন মত লালন করো, পালন করো, তোমাকে যে কোনো কনসিকুয়েন্সের জন্য রেডি থাকতে হবে। এখন যারা বেঁচে থাকার জন্য ওই প্রসেসটা নিয়েছে, অবলম্বন করেছে, ছাত্র দলে যদি কেউ করে থাকে বা বিএনপিতে যদি কেউ করে থাকে, শিবিরে যদি কেউ করে থাকে, তাদেরকে ভবিষ্যতে ট্রাস্ট করার জায়গায় আমরা কি আশা করব? দেখুন, আমরা যদি পলিটিক্যাল কালচারটা চেঞ্জ করতে না পারি, আমরা কিন্তু 1000 কর্মী, 5000 কর্মী, 10,000 কর্মী বদল করে বা তাদেরকে অবিশ্বাস করে বা তাদেরকে দল থেকে বের করে দিয়ে কিংবা তাদেরকে দলে কোণঠাসা করে রেখে আমরা পলিটিক্স করতে পারবো না। রাজনীতির গোড়ার সমস্যাটাকে, একটা তো ফুয়াদ ভাই বললেন যে আদার্স করে দেয়া এবং তাকে সকল রকম ঝুঁকির মুখে ফেলে দেয়া, আর 2 হচ্ছে লোভের রাজনীতি। কারণ একটা সময় আমি যখন ছোট ছিলাম, আমার বাবার পলিটিক্স আমি দেখেছি এবং তার কাছ থেকে যে বয়ানগুলো শুনেছি যে প্লেন লিভিং হাই থিঙ্কিং, খুব সাদামাটা জীবনযাপন হবে কিন্তু চিন্তাটা হবে অনেক উচ্চ মার্গের। আর এখন হচ্ছে প্লেন থিঙ্কিং হাই লিভিং এর যুগ। পলিটিশিয়ানরা কতজন থাকে গুলশান বনানীর বাইরে আপনি বলেন তো? তাদের সোর্স অফ ইনকাম কি আপনি বলেন তো? কটা পলিটিশিয়ানের আপনি প্রফেশন দেখাতে পারবেন? কটা পলিটিশিয়ান এসছে বাপের জমিদারি থেকে? ম্যাক্সিমামই তো বস্তির থেকে উঠে গিয়ে গুলশানে উঠে গেছে। আমি জেনে বলছি আপনাকে, সকল দলেরই এক চিত্র। ম্যাক্সিমামেরই পারিবারিক ব্যাকগ্রাউন্ড চেক করবেন, ওই ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো 2-3 পুরুষের তো দূরেই থাক, এক পুরুষের শিক্ষাও খুঁজে পাবেন না। তো তারা এখন অনেকগুলো বিষয়ে আমরা কথা বলবো। না, আমি শেষ করছি। সো নতুন যে ছেলেটি রাজনীতিতে ঢোকে, সেও বিশ্বাস করে হ্যাঁ আমি খালি পকেটে